আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পড়ছিলাম দণ্ডবিধি আইন। দণ্ডবিধি আইনের 106 ধারা পর্যন্ত আগে হয়েছিল। আগে পুরাতন পড়া 106 ধারা পর্যন্ত রিভিশন হবে। তারপর ইনশাআল্লাহ যতটুকু নতুন ধারা পড়া যায় আলোচনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে দণ্ডবিধি আইন 1860 সালের 5 নং আইন। কয় নং আইন? 5 নং আইন। ধারা 1 একে বলা হয়েছে বিভিন্ন দণ্ডবিধি আইনের কি পরিচিতি এবং কার্যকারিতার সীমা। তারিখ ধারা দিয়ে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে কোনো অপরাধ করে তাহলে তার অপরাধের বিচার করা যাবে, তার শাস্তি প্রদান করা যাবে। ধারা 3 বলা হয়েছে যদি কোনো ব্যক্তি বাংলাদেশের বাহিরে অপরাধ করে তাহলে আইন বলে সেই অপরাধের বিচার বাংলাদেশে করা যাবে এবং তাকে দণ্ডিত করা যাবে। ধারা 3। ধারা 12 ধারা 12তে বলা হয়েছে জনসাধারণ অথবা জনগণ। ধারা 14 রাষ্ট্রের কর্মচারী। ধারা 17 সরকার। ধারা 17 সরকার। ধারা 19 বিচারক বা জজ। ধারা 20 বিচারালয়। ধারা 21 সরকারি কর্মচারী। ধারা 22 স্থাবর অস্থাবর সম্পত্তি। ধারা 23 অন্যায় লাভ অন্যায় ক্ষতি। ধারা 24 অসাধু ভাবে। ধারা 25 প্রতারণামূলক ভাবে। ধারা 27 স্ত্রী, কেরানি অথবা ভৃত্যের অধিকারভুক্ত সম্পত্তি। ধারা 28 নকলকরণ। একটার হুবহু আর একটা তৈরি করা, একটাকে অনুসরণ করে আর একটা তৈরি করা, প্রস্তুত করা, নকলকরণ। 29 দলিল। 30 মূল্যবান জামানত। 31 উইল। 34 একই কার্য সম্পাদন কল্পে একাধিক ব্যক্তি কর্তৃক কোন কার্য সম্পাদন। ধারা 39 স্বেচ্ছাকৃতভাবে। ধারা 40 অপরাধ। ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 4-1 মূর্ধন্য অপরাধ। ধারা 41 বিশেষ আইন। ধারা 42 স্থানীয় আইন। ধারা 44 ক্ষতি। ধারা 51 শপথ অথবা হলফ। ধারা 52 সৎবিশ্বাস অথবা সরল বিশ্বাস। ধারা 52 ক আশ্রয় দান। দণ্ড। ধারা 53 দণ্ড কত প্রকার? দণ্ড 6 প্রকার। কার্যকরী আছে 5 প্রকার। আর যদি কখনো প্রশ্ন হয় এমসিকিউ যে দণ্ড বিধি আইন অনুযায়ী দণ্ড কত প্রকার, তাহলে অবশ্যই উত্তর হবে দণ্ড 5 প্রকার অথবা 6 প্রকার। যদি অপশন দেখেন 1 প্রকার, 2 প্রকার, 3 প্রকার, 5 প্রকার, তাহলে 5 প্রকার। আর যদি থাকে 4, 5, 2, 3, তাহলে 5। আর যদি 6 থাকে তাহলে অবশ্যই 6। দুইটার যে কোনো একটা থাকবে, হয় 5 থাকবে না হলে 6 থাকবে। ধারা 54 মৃত্যুদণ্ড স্থগিতকরণ অথবা দণ্ডহ্রাসকরণ অথবা নতুন কোন দণ্ড প্রদান। কার কর্তৃক? সরকার কর্তৃক। ধারা 55 এটা যাবজ্জীবন কারাদণ্ড হ্রাস অথবা দণ্ড স্থগিত অথবা অন্য কোনো দণ্ড রূপান্তর। ধারা 55 ক রাষ্ট্রপতি কর্তৃক এই একই ক্ষমতা, অর্থাৎ সরকার কর্তৃক যে 54 এবং 55 ধারায় ক্ষমতা প্রদান করা হয়েছে, রাষ্ট্রপতি কর্তৃক এই ক্ষমতা কি হবে না? হ্রাস হবে না। অর্থাৎ এই ক্ষমতা রাষ্ট্রপতিও প্রয়োগ করতে পারবেন। ফৌজদারি কার্যবিধি আইনের 402 ক। আর সরকারের ক্ষেত্রে ধারা 54, ধারা 55, ফৌজদারি কার্যবিধির ধারা 401, ধারা 402। ধারা 71 একই মামলায় একাধিক অপরাধ যদি হয়। ধারা 75 বর্ধিত শাস্তি।
বর্ধিত শাস্তির ক্ষেত্রে কোন অধ্যায়ের অপরাধ হতে হবে? 12তম অধ্যায় অথবা 17তম অধ্যায়ের যদি কোনো ব্যক্তি অপরাধ করে এবং পূর্বে যদি 3 বছর কারাদণ্ডযোগ্য কোনো অপরাধে দণ্ডিত হয় অথবা দণ্ডপ্রাপ্ত হয় বা দণ্ড ভোগরত অবস্থায় থাকে বা দণ্ড ভোগ করেছে, এরূপ যদি কিছু হয় তাহলে সেই ব্যক্তি যদি পুনরায় 12তম অধ্যায় এবং 17তম অধ্যায়ের কোনো অপরাধ করে তাহলে সেই ব্যক্তি কি হবে? তাকে বর্ধিত দণ্ড প্রদান করা যাবে। ধারা 75। ধারা 76। আইন বলে বাধ্য অথবা ভুল ধারণাবশত যদি কোনো কার্য করা হয় এবং তার ফলে যদি কোনো ক্ষতি হয় তাহলে সেই কার্য কি হবে না? অপরাধ হিসেবে গণ্য হবে না। ধারা 78। ধারা 78। আদালতের রায় অথবা আদেশ অনুসারে সম্পাদিত কার্য অপরাধ হিসেবে কি হবে না? গণ্য হবে না। ধারা 79। আইন সমর্থিত বা ভুল ধারণাবশত যদি কোনো কার্য সম্পাদন করা হয় তাহলে কি হবে না? অপরাধ হবে না। ধারা 80। ধারা 80-তে বলা হয়েছে আইনানুগ কার্য সম্পাদনকালে যদি কোনো দুর্ঘটনা ঘটে অথবা কোনো ক্ষতি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে না? অপরাধ হবে না। ধারা 81। ধারা 76 থেকে ধারা 106 পর্যন্ত অপরাধের ব্যতিক্রম সম্পর্কে আলোচনা করা হয়েছে, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে অপরাধ হলেও তা অপরাধ হবে না। ধারা 81। 12 বছরের কম বয়স্ক যদি কোনো ব্যক্তি বা কোনো 12 বছরের কম বয়স্ক কোনো শিশু যদি কোনো অপরাধমূলক কার্য করে তাহলে তার ওই কার্যটি কি হবে না? অপরাধ হিসেবে গণ্য হবে না। না, এটা 12 বছর না, 9 বছরের কম। ধারা 81-তে বলা হয়েছে 9 বছরের কম, আর ধারা 82-তে বলা হয়েছে 9 বছরের বেশি কিন্তু না বারো স্যার, বছর 81 স্যার। ওই যে 18 বছর বেশি। ও সরি, 81 হলো আপনার ছোট বড় অপরাধ, ছোট বড় অপরাধ। বড় ধরনের ছোট বড় ক্ষতি। অপরাধ 81। বড় ক্ষতি রক্ষার জন্য যদি ছোট ধরনের কোনো ক্ষতি কার্য করা হয় তাহলে সেই কার্য কি অপরাধ হিসেবে গণ্য হবে না। ধারা 81। আর ধারা 82-তে বলা হয়েছে 9 বছরের কম বয়স্ক শিশুর কাজ অপরাধ হিসেবে গণ্য হবে না। আর ধারা 98-তে কি বলা আছে? শিশুর কাজ, পাগলের কাজ, অপ্রকৃতিস্থ ব্যক্তির কাজ, প্রমত্ততর ব্যক্তির কাজ বা নেশাগ্রস্ত ব্যক্তির কাজ বা খর্ব বুদ্ধিসম্পন্ন বা বোধসম্পন্ন নয় বা বোধশক্তি নাই এমন শিশুর কার্যের বিরুদ্ধে কি করা যাবে? আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে। এখানে 82 ধারায় যে বলা হয়েছে, 82 ধারায় কি বলা হয়েছে? 9 বছর বয়সের যে কম এরূপ শিশুর কোনো কাজ অপরাধ হবে না, কিন্তু সেই শিশু যদি কোনো অপরাধ করে তাহলে সেই অপরাধের বিরুদ্ধে কি করা যাবে? আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে। ধারা 98। ধারা 98। আর এখানে ধারা 82। ধারা 83-তে বলা হয়েছে কি? 9 বছরের বেশি কিন্তু 12 বছরের কম বয়স্ক কোনো শিশু যদি বুদ্ধি সম্পন্ন না হয় বা বোধ শক্তি সম্পন্ন যদি না হয় অথবা তার কাজের প্রকৃতি বা পরিধি বা পরিণতি সম্পর্কে সে যদি বুঝতে অক্ষম হয় তাহলে তার কার্য কি হবে না? অপরাধ হিসেবে গণ্য হবে না। ধারা 83। ধারা 84-তে বলা হয়েছে অপ্রকৃতিস্থ ব্যক্তির কার্য অর্থাৎ পাগলের কার্য কি হবে না? অপরাধ হিসেবে গণ্য হবে না। ধারা 85-তে বলা হয়েছে অন্যের মাধ্যমে যদি কোনো ব্যক্তি নেশাগ্রস্ত হয় বা প্রমত্ততা হয় বা প্রমত্ততার কারণে বা নেশাগ্রস্তের কারণে যদি সে ব্যক্তি কোনো অপরাধমূলক কার্য করে তাহলে সে কার্য কি হবে না? অপরাধ হিসেবে গণ্য হবে না। ধারা 85। ধারা 86-তে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি নিজের ইচ্ছায় মদ পান করে নেশাগ্রস্ত হয়ে কোনো অপরাধমূলক কার্য করে তাহলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। কত? ধারা 86। ধারা 87। ধারা 87-তে বলা হয়েছে দুই বা ততোধিক ব্যক্তি যদি 18 বছর বয়সের বেশি হয় এরূপ দুই বা ততোধিক ব্যক্তি নিজের ইচ্ছা মতে বা নিজের সম্মতিক্রমে সৎবিশ্বাসে যদি কোনো খেলায় যদি মেতে ওঠে বা কোনো ক্রীড়া ক্রীড়া যদি অনুষ্ঠান করে তাতে যদি কোনো ক্ষতি হয় বা কোনো দুর্ঘটনা ঘটে তাহলে সে কার্য কি হবে না? অপরাধ গণ্য হবে না। ধারা 87। ধারা 88-তে বলা হয়েছে কোনো ব্যক্তির সম্মতিক্রমে যদি তার উপকারার্থে সৎবিশ্বাসে কোনো কার্য করা হয় তার ফলে যদি কোনো ক্ষতি হয় বা কোনো দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে কি হবে না? অপরাধ হিসেবে গণ্য হবে না। ধারা 88।
ধারা ধারা 89, 89-তে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তির অনুমতি সাপেক্ষে তার ছেলের অথবা অন্য কোনো ব্যক্তির, অর্থাৎ কোনো অভিভাবকের অনুমতিক্রমে যদি কোনো শিশুর বা কোনো পাগল ব্যক্তির বা কোনো অবুঝ ব্যক্তির যদি কোনো উপকারার্থে সদ্বিশ্বাসে যদি কোনো কার্য করা হয়, তাহলে কি হবে না, তা অপরাধ হিসেবে গণ্য হবে না। ধারা 89। ধারা 90, ধারা 90-তে বলা হচ্ছে সম্মতি। সম্মতি যে সকল ক্ষেত্রে সম্মতি হিসেবে গণ্য হবে না। ধারা 90, পাঁচটি ক্ষেত্রে সম্মতি সম্মতি হিসেবে গণ্য হবে না যদি কখনো সময় এমসিকিউ হয়। এটা প্রশ্ন আসার সম্ভাবনা এবার আছে, 25 সালের প্রশ্ন আসতে পারে যে দণ্ডবিধি আইন অনুযায়ী সম্মতি কোন সময় সম্মতি হিসেবে গণ্য হবে না, ধারার আলোকে বা আইনের আলোকে আলোচনা করুন। তাহলে দণ্ডবিধি আইনের 90 ধারা অনুযায়ী যে সকল ক্ষেত্রে সম্মতি সম্মতি হিসেবে গণ্য হবে না, নিম্নে আলোচনা করা হলো। এক বা ক, যদি ক্ষতির ভয়ে সম্মতি আদায় করা হয় তাহলে সেই সম্মতি সম্মতি হিসেবে গণ্য হবে না। খ অথবা দুই, ক্ষয় দিবেন, ক খ দিবেন, যেহেতু ক খ এগুলা বইয়ে দেওয়া আছে, ক খ দেবেন। খতে বলা হয়েছে ভ্রান্ত বর্ণনার ভিত্তিতে যদি সম্মতি আদায় করা হয় তাহলে সেই সম্মতি সম্মতি হিসেবে গণ্য হবে না। তারপর কি বলা হয়েছে, ওই 84 ধারার যে কথাটা, অপ্রকৃতিস্থ ব্যক্তির, অপ্রকৃতিস্থ ব্যক্তির সম্মতি সম্মতি হিসেবে গণ্য হবে না। 85 ধারায় বলা হয়েছে প্রমত্ততার কারণে যদি নেশাগ্রস্ত হয় বা নেশাগ্রস্ত ব্যক্তির কি সম্মতি সম্মতি হিসেবে গণ্য হবে না। আরেকটা বলা হয়েছে কি, 12 বছর বয়সের কম, 12 বছর বয়সের কম বয়স্ক কোনো শিশু যদি সম্মতি প্রদান করে তাহলে তার সম্মতি সম্মতি হিসেবে গণ্য হবে না। তাহলে দণ্ডবিধিতে বর্ণিত পাঁচটি ক্ষেত্রে সম্মতি সম্মতি হিসেবে গণ্য হবে না। এক, যদি ক্ষতির ভয়ে সম্মতি দেওয়া হয়। দুই, যদি ভ্রান্ত বর্ণনার কারণে যদি সম্মতি দেওয়া হয়। তিন, অপ্রকৃতিস্থ ব্যক্তির সম্মতি। চার, প্রমত্ততার কারণে সম্মতি। পাঁচ, যদি বছর বয়সের কম হয় সেক্ষেত্রে সম্মতি সম্মতি হিসেবে গণ্য হবে না। ধারা 90 বোঝা গেল না, বুঝতে কোনো সমস্যা আছে? 90 ধারা বোঝা গেছে স্যার? সহজ কথা, যে সকল ক্ষেত্রে সম্মতি সম্মতি হিসেবে গণ্য হবে না। ধারা 90। ধারা 91-তে বলা হয়েছে সম্মতি যখন স্বতন্ত্র কোনো অপরাধের সৃষ্টি করে। আপনি একটা সম্মতি দিলেন, সেই সম্মতি কি স্বতন্ত্রভাবে একটা অপরাধের সৃষ্টি করছে, সেই ক্ষেত্রে সম্মতি সম্মতি হিসেবে গণ্য হবে না, সেক্ষেত্রে কি হবে, অপরাধ হবে। সেই সম্মতি অপরাধ হিসেবে গণ্য হবে। যেমন একজন গর্ভবতী মহিলা যদি তার নিজের জীবন রক্ষার উদ্দেশ্য ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে সেই গর্ভবতী মহিলার সম্মতিক্রমে অথবা তার স্বামী অথবা তার অভিভাবকের সম্মতিক্রমে যদি গর্ভপাত ঘটানো হয় তাহলে কি হবে, সেক্ষেত্রে অপরাধ হবে। তাহলে এই ধরনের কার্য কি করতে হবে, অবশ্যই বর্জন করতে হবে, এগুলা এড়িয়ে চলতে হবে, এই ধরনের কাজ করা যাবে না। এই ক্ষেত্রে যদিও সম্মতি নিয়ে কাজ করা হয় সেক্ষেত্রেও কি হবে, অপরাধ হবে, কারণ গর্ভপাত ঘটানো একটা স্বতন্ত্র অপরাধ। দণ্ডবিধির 312 ধারা থেকে এগুলা আলোচনা করা আছে। আমরা যখন ইনশাল্লাহ যাব তখন এগুলা বিষয় অবশ্যই আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে ধারা 91-তে যখন সম্মতি স্বতন্ত্র কোনো অপরাধের সৃষ্টি করে তখন সেই সকল সম্মতি সম্মতি হিসেবে গণ্য হবে না, সেই সকল কার্য বর্জন করাই উত্তম। ঠিক আছে, ধারা 91। ধারা 92-তে বলা হয়েছে যখন কোনো ব্যক্তির উপকারার্থে সদ্বিশ্বাসে কোনো কার্য করা হয় তার ফলে যদি কোনো দুর্ঘটনা ঘটে বা যদি কোনো ক্ষতি হয় বা যদি কোনো অপরাধমূলক কার্য হয় তাহলে তা অপরাধ হিসেবে গণ্য হবে না।
এখন আমরা অষ্টাশি ধারায় পড়ছিলাম, 89 ধারায় পড়ছিলাম কি সম্মতি সহকারে। হয় নিজে সম্মতি দেবে, না হলে শিশু বা পাগল যদি হয় তাহলে তো সেই ক্ষেত্রে তার অভিভাবক সম্মতি দেবে। এখন 92 ধারায় বলা হয়েছে কি কোনো সম্মতি নাই। দেখা গেল দুইজন ব্যক্তি মোটরসাইকেলে চলতেছে, চলাচলরত অবস্থায় কি করছে, অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট করে এখন দুইজনই মনে করেন যে অজ্ঞান হয়ে গেছে। এখন তাদের কি চিকিৎসা করা দরকার। চিকিৎসার ক্ষেত্রে যে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকতে পারে। এখন এখানে তো কারো সম্মতি নেওয়া সম্ভব না। হয়তো দেখা গেল এক জেলার মানুষ অন্য জেলায় কি করছে, মোটর সাইকেলে যাতায়াতে অন্য জেলায় যায় কি করছে, অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট করে দুইজনে অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হওয়ার পর দুইজনের একজনেরও সম্মতি নেওয়া সম্ভব হয় নাই, কিন্তু চিকিৎসক হিসেবে যদি কোনো ব্যক্তি জানতে পারেন, তাহলে তার কাজ হবে কি তাকে চিকিৎসা প্রদান করা বা তাকে চিকিৎসা দেয়। এখন চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে যদি কোনো দুর্ঘটনা ঘটে বা কোনো ক্ষতি হয়, কিন্তু ডাক্তার যদি ওই ব্যক্তির উপকারার্থে সৎ বিশ্বাসে উপকারার্থে যদি কোনো কার্য করেন, সেই ক্ষেত্রে যদি কোনো ক্ষতি হয় বা কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে সেটা কি হবে না, কোনো অপরাধ হবে না। বিরানব্বই ধারা 92 কি বোঝা গেল? বোঝা গেছে স্যার। ধারা 93 সরল বিশ্বাসে কৃত যোগাযোগ। ডাক্তার কর্তৃক রোগীর সাথে যোগাযোগ, কথা চলতেছে যে ভাই আপনি আর বাঁচবেন না, আপনার যা কিছু খাবার খেয়ে নেন, বা আপনার যদি কোনো দেনা পাওনা থাকে সবগুলা জিনিস কি মিটিয়ে নেন। এ কথা শুনে রোগী মারা গেল, তাহলে ডাক্তার কর্তৃক এই সরল বিশ্বাসে বা সৎ বিশ্বাসে যোগাযোগ কি হবে না, অপরাধ হবে না। ধারা 93। ধারা 94-তে বলা হয়েছে যদি মৃত্যুর ভয় না থাকে, যদি মৃত্যু বা গুরুতর জখমের ভয় না থাকে, সেক্ষেত্রে কোনো মার্ডার বা খুন অথবা অথবা মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় কোনো রাষ্ট্রদ্রোহমূলক অপরাধ করা যাবে না। ধারা 94। তাহলে ধারা 95। ধারা 95-তে বলা হয়েছে সামান্য ক্ষতিকারক কাজ অপরাধ হিসেবে গণ্য হবে না। ধারা 95। পড়াশোনা। কিছু বলবেন তার ভাই? না স্যার, ঠিক আছে স্যার। ধারা 96 বলা হয়েছে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগকালে কোনো কিছুই অপরাধ হবে না। অর্থাৎ আপনার ব্যক্তিগত আত্মরক্ষার যে ব্যক্তিগত অধিকার আছে, এই অধিকার প্রয়োগকালে কোনো কিছুই কি হবে না, অপরাধ হিসেবে গণ্য হবে না। কিন্তু ধারা 100 থেকে ধারা 106 পর্যন্ত বিভিন্ন বিষয়ে বর্ণনা করা আছে। শরীরের ক্ষেত্রে, আপনার সম্পত্তির ক্ষেত্রে কতটুকু বল প্রয়োগ করা দরকার বা কতটুকু আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা দরকার, এই সকল বিষয়ে বিস্তারিত বর্ণনা করা আছে। প্রত্যেকটা ক্ষেত্রে দণ্ডবিধির 99 ধারার শর্ত সাপেক্ষে আপনাকে ওই আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে হবে। কারণ আপনি 99 ধারার যে শর্তগুলো আছে, এই শর্তের ভিতরে যদি পড়ে, সেই ক্ষেত্রে আপনি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন না। ধারা 97। 96-তে বলা হয়েছে একটা জিনিস, যে প্রতিরক্ষার যে অধিকার থাকবে, প্রতিরক্ষার অধিকারের ভিত্তি দুইটি। কি কি? দুইটি ভিত্তির ভিতরে একটি ভিত্তি বলা আছে যদি কোনো ব্যক্তি নিজের অথবা অন্যের দেহ অথবা নিজের সম্পত্তি অথবা অন্য সম্পত্তির উপর যদি কোনো আঘাত করে, তাহলে সেই আঘাতের বিরুদ্ধে কি করা যাবে, আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে। আর এখানে আত্মরক্ষার অধিকার যতটুকু প্রয়োগ করা দরকার ঠিক ততটুকু প্রয়োগ করতে হবে, তার বেশি প্রয়োগ করা যাবে না। আর এই আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে কি বিনা দ্বিধায় এই আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে। তাহলে আত্মরক্ষার অধিকারের ভিত্তি কয়টি? প্রতিরক্ষা অধিকারের ভিত্তি দুইটি। আবার ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার ভিত্তি, অধিকারের সীমা দুইটি। ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকারের সীমা দুইটি। কি কি? যখন কোনো ব্যক্তি আক্রমণ করবে, সে আক্রমণের বিরুদ্ধে আপনি কি করতে পারবেন, ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন। প্রত্যেকটি স্বাধীন দেশ প্রত্যেকটি স্বাধীন দেশ, সভ্য জাতি এবং গণতান্ত্রিক যে সমাজ থাকে বা রাষ্ট্র থাকে বা দেশ থাকে, প্রত্যেকটি জায়গাতেই কি যদি কোনো ব্যক্তি আঘাত করে, তাহলে সে আঘাতের পরিপ্রেক্ষিতে কি করা যায়, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায়। এটা
সর্বজন স্বীকৃত। এটা সর্বজন স্বীকৃত, এটা সভ্য সমাজ বলেন, গণতান্ত্রিক কোন দেশ বলেন, অথবা স্বাধীন কোন দেশ বলেন, যেখানেই বলবেন না কেন এটা আপনি প্রয়োগ করতে পারবেন। প্রত্যেকটা জায়গাতেই বলা আছে যদি কোনো ব্যক্তি আপনার উপর আঘাত হানে, সেটা আপনার দেহ হোক অথবা আপনার সম্পত্তি হোক, সেই ক্ষতির হাত থেকে রক্ষার জন্য দেহ সম্পর্কিত হোক অথবা সম্পত্তি সম্পর্কিত হোক, দুইটা ক্ষেত্রেই আপনি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন। এবং আইনেও বলা আছে যদি কোনো ব্যক্তি আপনাকে আঘাত হানতে যায়, সেক্ষেত্রে আপনার দৌড়িয়ে পালানো উচিত নয়। আপনার কি করা উচিত? আপনার সেই আঘাতের বিপরীতে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা উচিত। একটি। আর দ্বিতীয় বিষয়টি সীমাটি হলো, যদি কোনো ব্যক্তি আপনাকে আক্রমণ করে সেক্ষেত্রে আপনি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন, কিন্তু আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের ক্ষেত্রে ওই ব্যক্তিকে আপনি শাস্তি প্রদান করতে পারবেন না। কারণ শাস্তি প্রদান করার জন্য কে আছেন? আদালত আছেন, জজ আছেন, বিচারক আছেন, সরকার আছেন, দেশ আছেন। এরা আপনার অপরাধের বিচার করবে, বিচার শেষে অপরাধীকে শাস্তি প্রদান করবে। ধারা 96। তাহলে প্রতিরক্ষার অধিকার দুইটি, আর ব্যক্তিগত আত্মরক্ষার অধিকারের সীমা দুইটি। ধারা 96। ধারা 97-তে বলা হয়েছে শরীর সম্পর্কিত এবং দেহ সম্পর্কিত কি? খুব কম আসতে পারে। ধারা 97-তে বলা হয়েছে দেহ সম্পর্কিত এবং শরীর সম্পর্কিত আত- ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার। প্রথম বিষয়টি হলো 99 ধারার শর্ত সাপেক্ষে। 99 ধারার শর্ত সাপেক্ষে প্রত্যেক ব্যক্তি বা প্রত্যেকটি মানুষ যদি তার নিজের দেহ অথবা অপরের দেহ, নিজের সম্পত্তি অথবা অপরের সম্পত্তি যদি আক্রমণের শিকার হয় বা কোনো ক্ষতির শিকার হয়, সেক্ষেত্রে যে কোনো ব্যক্তি কি করতে পারবেন? আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন। আর দ্বিতীয়ত বলা হয়েছে চুরি, দস্যুতা, অনিষ্ট বা অপরাধমূলক অনধিকার প্রবেশ, এই ধরনের যদি কোনো অপরাধের সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে বা কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি সংক্রান্ত যদি কোনো ক্ষতির সম্মুখীন হয়, সেক্ষেত্রে কি ব্যক্তিগত আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে। ধারা 97। ধারা 98-তে বলা হয়েছে যে সকল ব্যক্তির কার্যের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে। এখানে বলা হয়েছে অপ্রকৃতিস্থ ব্যক্তি, শিশু বা নেশাগ্রস্ত ব্যক্তি, এই সকল ব্যক্তির কার্যের বিরুদ্ধেও কি করা যাবে? আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে। ধারা 99। ধারা 99 বলা হয়েছে যে সকল ব্যক্তির কার্যের বিরুদ্ধে বা যে কাজের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না। এখানে চারটে বিষয়ের কথা বলা হয়েছে। প্রথম বিষয়টি হলো সরকারি কর্মচারী পদাধিকার বলে যদি কোনো কার্য সম্পাদন করে এবং আইনানুগ কার্য হয়, সেক্ষেত্রে কি করা যাবে না? আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না। তারপরে সরকারি কর্তৃপক্ষের নির্দেশক্রমে যদি কোনো কার্য সম্পাদন করা হয় এবং তা যদি সৎবিশ্বাস হয়, সেক্ষেত্রেও প্রয়োগ করা যাবে না। সরকারি কর্মচারীর যদি আশ্রয় লাভের সুযোগ থাকে, সেক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না। আর একটা বলা হয়েছে প্রতিরক্ষার জন্য যতখানি অধিকার প্রয়োগ করা দরকার ঠিক ততখানি করতে হবে, তার বেশি প্রয়োগ করা যাবে না। ধারা 99। ধারা 100 দেহ সম্পর্কিত অপরাধ। ধারা 100। 100-তে বলা হয়েছে 6টি বিষয়। এমন আঘাত যার শেষ পরিণতি মৃত্যু, এমন আঘাত যার শেষ পরিণতি গুরুতর জখম, ধর্ষণের অভিপ্রায় আক্রমণ, অপহরণের উদ্দেশ্যে আক্রমণ, অপ্রাকৃতিক কামলাংসা চরিতার্থের জন্য আক্রমণ, অথবা এমন ভাবে আটক যেখানে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ না করলে, অথবা সরকারি কর্মচারীর কি সরকারি কর্তৃপক্ষের আশ্রয় লাভের যেখানে সুযোগ থাকে না, এই সকল কাজের বিরুদ্ধে কি করা যায়? আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায়। এবং এক্ষেত্রে কি করা যায়? মৃত্যু ঘটানো যায়। ধারা 100। ধারা 101-এ বলা হয়েছে যে ক্ষেত্রে মৃত্যু ব্যতীত অন্য কোনো ক্ষতি সাধন করে যদি আত্মরক্ষা করা যায়, সেক্ষেত্রে মৃত্যু ঘটানো যাবে না। 100 দিয়ে বলা হয়েছে কি সীমা? 103-এর সম্পত্তি সম্পর্কিত যে ক্ষেত্রে অপরাধ, সেক্ষেত্রে মৃত্যু ঘটানো যাবে। 103। 103-এ কোন কোন ক্ষেত্রের কথা বলা হয়েছে? 103-এ বলা হয়েছে দস্যুতার ক্ষেত্রে। তারপরে বলা হয়েছে রাত্রিবেলায় অপথে গৃহপ্রবেশ, রাত্রিবেলায় অপথে গৃহ গৃহে প্রবেশ। প্রবেশ।
তারপরে বলা হয়েছে বাসগৃহ অথবা সম্পত্তি সংরক্ষণের স্থান এমন কোন ইমারত, বিল্ডিং, তাঁবু, জাহাজ এই সকল জায়গায় যদি কেউ আগুন লাগাতে চায় সেক্ষেত্রে কি করা যাবে, তার মৃত্যু ঘটানো যাবে। আর একটা বিষয় বলা হয়েছে চুরি, ক্ষতি বা অনধিকার প্রবেশ বা গৃহপ্রবেশ যদি এরূপ ভাবে হয় যেখানে ওই গৃহপ্রবেশ, চুরি বা দস্যুতা এই সকল ক্ষেত্রে কি হতে পারে, মৃত্যু বা মারাত্মক জখমের যদি কোনো ভয় থাকে সেক্ষেত্রে কি করা যেতে পারে, ওই অপরাধী ব্যক্তির মৃত্যু ঘটানো যেতে পারে। ধারা 103। 104-এ বলা হয়েছে যদি সম্পত্তির ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা হয় সেক্ষেত্রে মৃত্যু ব্যতীত যদি অন্য কোনো ক্ষতি সাধন করে আত্মরক্ষা করা যায় সেক্ষেত্রে কি করা যাবে না, মৃত্যু ঘটানো যাবে না। ধারা 103। ধারা 104। ধারা 105। 105-এ বলা হয়েছে কি সীমা। 105-এ সীমা সম্পত্তির ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের আরম্ভ ও স্থিতিকাল, কতক্ষণ আরম্ভ থাকবে, কখন আরম্ভ হবে, কতক্ষণ স্থিতি থাকবে, আর কখন শেষ হবে। ধারা 105। ধারা 106-এ বলা হয়েছে নিরপরাধ ব্যক্তির ক্ষতি হবে জেনেও কি করা যাবে, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে। ধারা 106। আজকের পড়া ধারা সব। ধারা 107। ধারা 107-এ বলা হয়েছে সহায়তা। আসলে সহায়তা বলতে কি বোঝেন, সহায়তা কি, সহায়তা বলতে কি বোঝা যায় বা সহায়তা কাকে বলে? সহায়তা বলতে সাধারণ ভাষায় বোঝানো যায় একজন মানুষকে সাহায্য করা, একজন মানুষকে সাহায্য করা। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে বা ব্যক্তি বর্গকে কোনো কাজ সম্পাদনের জন্য সাহায্য করে, যার ফলে কোনো কার্য সংগঠিত হয় বা কোনো কাজ হয়, তাহলে ওই ব্যক্তি সহায়তা করেছে বলে গণ্য হবে। অর্থাৎ এখানে মোট কথা বলা যায় আপনি একজন ব্যক্তিকেও সাহায্য করতে পারেন অথবা একাধিক ব্যক্তিকেও আপনি কোনো না কোনো ভাবে সাহায্য করতে পারেন। তাহলে সহায়তা আইনের ভাষায় যেটা সহায়তা, আইনের ভাষায় সহায়তা বলতে একমাত্র বোঝানো হয় অপরাধের ক্ষেত্রে সহায়তা। অপরাধের ক্ষেত্রে সহায়তা সঠিকভাবে নেবেন, সুন্দরভাবে নেবেন এবং সহজভাবে নেবেন। তাহলে সহায়তা বলতে কি বোঝায়, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে, একজনকে অথবা একাধিক কোনো ব্যক্তিকে কোনো কার্যে যদি সাহায্য করে, তাহলে সেই কার্য যদি অনুষ্ঠিত হয় তাহলে তাকে কি বলে, সহায়তা বলে। ধারা 107। ধারা 107। এখন আইনের ভাষায় যেটা সহায়তা, এই সহায়তার ক্ষেত্রে কি করতে হবে, এটা আসলে কিন্তু উক্ত সহায়তা, যে সহায়তা করেন কিন্তু উক্ত সহায়তা যদি কোনো দুষ্কর্মে হয় বা কোনো অপরাধমূলক কাজ হয় বা কোনো অপরাধমূলক কাজ করার জন্য যদি সেই সহায়তা করা হয় বা কোনো অপরাধ অনুষ্ঠান করার জন্য যদি সেই সহায়তা হয় তাহলে তাকে দুষ্কর্মের সহায়তা বলে। ধারা 107। ধারা 107। তাহলে আইনের ভাষায় সহায়তা বলতে কি, সহায়তা বলতে বোঝায় যদি কোনো ব্যক্তি কোনো অপর কোনো ব্যক্তিকে যদি কোনো কাজে সাহায্য করেন বা ব্যক্তিবর্গকে যদি কোনো সাহায্য করেন তাহলে তাকে কি বলে, সহায়তা বলে। কিন্তু এই সহায়তায় যদি কোনো অপরাধমূলক কার্য অনুষ্ঠানের ক্ষেত্রে বা কোনো অপরাধমূলক কাজ করার জন্য, কোনো অপরাধমূলক কোনো অপরাধ অনুষ্ঠান করার জন্য যদি এই সহায়তা করা হয় তাহলে তাকে কি বলে, দুষ্কর্মে সহায়তা। আর দুষ্কর্মে সহায়তার ক্ষেত্রে তিনটি বিষয় গুরুত্বপূর্ণ। তিনটি বিষয় ছাড়া দুষ্কর্মে সহায়তা করা যাবে না। অর্থাৎ দুষ্কর্মে সহায়তার ক্ষেত্রে অবশ্যই তিনটি বিষয় উল্লেখ থাকতে হবে। এক, প্ররোচনা। এক, প্ররোচনা। দুই, ষড়যন্ত্র করা। দুই, ষড়যন্ত্র করা। তিন, কার্য বা কার্য বিরতি করা। কার্য বা কার্য বিরতি করা। তাহলে প্ররোচনা বলতে কি বোঝায়? প্ররোচনা, যেহেতু দুষ্কর্মের সহায়তার ক্ষেত্রে অবশ্যই তিনটা জিনিস থাকতে হবে, তিনটা জিনিসের মাধ্যমে কি হবে, দুষ্কর্মে সহায়তা হবে। তাহলে তিনটা জিনিস কি,
প্রথম বিষয়টি হলো প্ররোচনা করা। দ্বিতীয় বিষয়টি হলো ষড়যন্ত্র করা, অর্থাৎ অবশ্যই ষড়যন্ত্র থাকতে হবে, প্ররোচনা থাকতে হবে, অথবা কোনো কার্য দ্বারা বা কোনো কার্য বিরতি দ্বারা কি করতে হবে, সাহায্য করতে হবে বা সহায়তা করতে হবে। তাহলে প্ররোচনা, যে কাজ করিলে অপরাধ হয় সেই কাজ করতে সৎকর্ম ভাবে যদি কোনো ইঙ্গিত দেয়া হয় বা কোনো সমর্থন করা হয় বা উত্তেজিত করা হয়, তাহলে তাকে প্ররোচনা বলে। তাহলে প্ররোচনা বলতে কি বোঝায়? যে কাজ করলে অপরাধ হবে সেই কাজ করতে কোনো ব্যক্তিকে কি করা, কোনো সমর্থন দেওয়া বা কোনো ইঙ্গিত দেওয়া বা উত্তেজনা সৃষ্টি করা, উত্তেজনা সৃষ্টি করা তাকে কি বলে? প্ররোচনা বলে। ধারা 107। ধারা 107-এ সহায়তা বলতে কি বোঝায়? যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে বা ব্যক্তিবর্গকে কোনো কাজ সংগঠনের জন্য বা কোনো কার্য সম্পাদনের জন্য যদি সাহায্য করেন, তাহলে তাকে সহায়তা বলে। আর এই সহায়তা যদি কোনো অপরাধ সৃষ্টি করার জন্য বা অপরাধ অনুষ্ঠান করার জন্য বা অপরাধমূলক কার্য সম্পাদনের যদি সাহায্য করা হয়, তাহলে তাকে দুষ্কর্মের সহায়তা বলে। আর দুষ্কর্মের সহায়তার জন্য তিনটি বিষয় অবশ্যই লক্ষণীয় বা তিনটি বিষয়ের উপস্থিতি থাকতে হবে। এক, প্ররোচনা থাকতে হবে। দুই, ষড়যন্ত্র থাকতে হবে। অথবা তিন, কার্য অথবা কার্য বিরতি থাকতে হবে। কার্য দ্বারা অথবা কার্য বিরতি দ্বারা কি করা যায়? সহায়তা করা যায়। তাহলে প্ররোচনাটা কি? প্ররোচনাটা হলো এমন একটা বিষয়, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে কোনো প্রকার ইঙ্গিত দেয় বা কোনো প্রকার কোনো বিষয়ে যদি সমর্থন করে বা কোনো ব্যক্তিকে যদি উত্তেজিত করে কোনো অপরাধ অনুষ্ঠানের জন্য, তাহলে তাকে কি করছে? প্ররোচনা করেছে বলে গণ্য হবে। তাহলে তাকে প্ররোচনা করছে বলে গণ্য হবে। অর্থাৎ যে প্ররোচনা দ্বারা কোনো দুষ্কার্য সাধিত হয়েছে সেই প্ররোচনাকেই দুষ্কার্যের সহায়তা বলা হয়, ধারা 107। আর ষড়যন্ত্র, ষড়যন্ত্রটা কি? ষড়যন্ত্র হলো যে ষড়যন্ত্রের ফলে কোনো অন্যায় কর্ম বা অন্যায় কর্মবিরতি ঘটে, সেই ষড়যন্ত্রকে দুষ্কর্মের সহায়ক বলা হয়। অর্থাৎ এক বা একাধিক ব্যক্তি মিলে যদি কোনো অপরাধমূলক কার্য করার জন্য পূর্ব প্রস্তুতি নেয় বা আলোচনা করে বা সলা পরামর্শ করে, তাকেই কি বলা হয়? ষড়যন্ত্র বলা হয়। তাকেই ষড়যন্ত্র বলা হয়। অর্থাৎ দেখা গেল যে দুইজন, চারজন, পাঁচজন ব্যক্তি মিলে একটা বিষয় আলোচনা করতেছে যে আগামীকালকে অমুক জায়গায় যাবো, অমুক জায়গায় ডাকাতি করব অথবা দস্যুতা করবো। এই যে দুই, চার, পাঁচজন ব্যক্তির মাঝে যে আলাপ আলোচনা বা এদের ভিতরে যে বিষয়গুলো, যে কথাবার্তাগুলো চলতেছে, একে কি বলা হয়? ষড়যন্ত্র বলা হয়। আর কোনো কার্য দ্বারা অথবা কার্যবিরতি দ্বারা সম্মতি, কার্যবিরতি দ্বারা কি? অপরাধের সহায়তা। অর্থাৎ যে কাজ করলে অপরাধ হবে সেই কাজ করা, অথবা যে কাজ না করলে অপরাধ হবে সেই কার্যবিরতি দ্বারা যদি কোনো ব্যক্তিকে সমর্থন করা হয় বা কোনো ব্যক্তিকে যদি সহায়তা করা হয়, তার দ্বারা কি হবে? অপরাধের সৃষ্টি হবে। এই অপরাধটা কি হবে? দুষ্কর্মে সহায়তা হবে। এই যে কার্য দ্বারা অথবা কার্যবিরতি দ্বারা যদি কোনো ব্যক্তিকে সাহায্য করা হয়, তাহলে তাও কি হবে? অপরাধ হবে, এবং এই অপরাধটা দুষ্কর্মে সহায়তা হবে, ধারা 107। তাহলে ধারা 107 বোঝা গেল না? বুঝতে কোনো সমস্যা? বোঝা গেছে স্যার। ধারা 108, দুষ্কর্মে সহায়তাকারী। একটা হলো দুষ্কর্ম সহায়তা, কোনো অপরাধ কার্য সংগঠনের জন্য যদি প্ররোচনা করা হয় বা কোনো ষড়যন্ত্র করা হয় বা কোনো কার্য দ্বারা বা কোনো কার্যবিরতি দ্বারা যদি কোনো অপরাধ অনুষ্ঠানের পর যদি সুগম করা হয়, তাহলে তাকে কি বলা হয়? দুষ্কর্মে সহায়তা করা হয়। আর দুষ্কর্মের সহায়তাকারী বলতে কি বোঝায়? যে ব্যক্তি এই দুষ্কর্মের সহায়তা করে, যে ব্যক্তি এই দুষ্কর্মে সহায়তা করে তাকে কি বলা হয়? দুষ্কর্মে সহায়তাকারী ব্যক্তি বলা হয়, ধারা 108। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গকে কোনো অপরাধমূলক কাজ সম্পাদনের জন্য সাহায্য করে, তবে সেই ব্যক্তি দুষ্কর্মে সহায়তাকারী বলে গণ্য হবে। কি হবে? দুষ্কর্মে সহায়তাকারী বলে গণ্য হবে। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে বা অপর কোনো ব্যক্তিবর্গকে কোনো অপরাধমূলক কার্য সংগঠনের জন্য যদি সহায়তা করে, তাহলে ওই ব্যক্তি দুষ্কর্মে সহায়তাকারী ব্যক্তি হিসেবে গণ্য হবে, ধারা 108।
ধারা 108। মনে করেন উদাহরণ, রহিম করিমকে মারার জন্য সোহেলকে প্ররোচিত করে। কাকে মারার জন্য? করিমকে মারার জন্য। রহিম রহিমকে মারার জন্য কে প্ররোচিত করে? করিম। কাকে? সোহেলকে। সোহেলকে বলতেছে, সোহেল তুই রহিমকে ধরে মার। কে বলতেছে? করিম। করিম সোহেলকে বলতেছে তুই রহিমকে ধরে মার, আমি তোর সাথে আছি, কোনো সমস্যা নাই, আমি তোর পিছে আছি, কোনো সমস্যা নাই, মার। এই যে সোহেলকে প্ররোচনা মোতাবেক রহিমকে ছুরি দিয়ে কি আঘাত করে, এখানে করিম প্ররোচনার অপরাধে কি হবে? অপরাধী হবে। কারণ করিম প্ররোচনা দিছে কাকে? সোহেলকে, যে তুই রহিমকে মার, কোনো সমস্যা নাই, আমি তোর সাথে আছি, কোনো ঝামেলা ধই ঝামেলা হলে আমি বিষয়টা দেখব। এই যে সোহেলকে প্ররোচনা দেওয়া হলো বা সোহেলকে কি করা হলো? উত্তেজনা করা হলো। এই উত্তেজনার ফলে সোহেল কি করলো? একটা চড় দিল বা থাপড় দিল, মাথায় একটা বাড়ি দিল, ছুরি দিয়ে একটা ঘা দিল, দুইটা কিল ঘুষি মেরে দিল। কি হলো? এখানে একটা অপরাধের সৃষ্টি হলো। এই অপরাধে করিম কি করলো? সহায়তা করলো। এখানে করিম কি? দুষ্কর্মে সহায়তাকারী। ধারা 108। ধারা 108। আর একটা উদাহরণ দেওয়া যেতে পারে, ক গ কে খুন করার জন্য খ কে পরিচিত করে। খ উক্ত পরিচালনা অনুসরণ করে গ কে ছুরিকাঘাত করে। খ জখম হইতে আরোগ্য লাভ করে। আর ক খুন করিবার জন্য খ কে পরিচিত করার অপরাধে দোষী সাব্যস্ত হবে। অর্থাৎ একজন ব্যক্তি যখন অপর কোনো ব্যক্তিকে অপরাধমূলক কোনো কাজ করার জন্য উস্কানি দেবে, প্ররোচনা দেবে, ষড়যন্ত্র করবে, কোনো কার্য দ্বারা অথবা কোনো কার্যবিরতি দ্বারা কোনো অপরাধমূলক কার্য অনুষ্ঠানে যদি সহায়তা করে, তাহলে কি হবে? সে দুষ্কর্মে সহায়তাকারী বলে গণ্য হবে। যে সহায়তা করবে সে দুষ্কর্মের সহায়তাকারী। আর যে এই সহায়তা নেবে সে তো একটা অপরাধমূলক কার্য কি করবে? অনুষ্ঠান করবে। ধারা 108। ধারা 108। ধারা 108-এ বলা হয়েছে দুষ্কর্ম সহায়তাকারী কে। এই ধারায় বিশদভাবে আলোচনা করা হয়েছে। কোন ধারায়? 108 ধারায়। আসলে দুষ্কর্মে সহায়তাকারী কোন ব্যক্তি বা কিভাবে তাকে চেনা যাবে, এই 108 ধারায় বর্ণনা করা হয়েছে। যে ব্যক্তি অপরাধ অনুষ্ঠানে সাহায্য করে সেই কি দুষ্কর্মে সহায়তাকারী। অর্থাৎ এখানে বলা হয়েছে যেই ব্যক্তি অপরাধমূলক কার্য অনুষ্ঠানে বা কোনো অপরাধমূলক কাজ করার জন্য অপর কোনো ব্যক্তিকে সাহায্য করে বা সহায়তা করে সে দুষ্কর্মে সহায়তাকারী হিসেবে গণ্য হবে। যে ব্যক্তি অপরাধ করার জন্য যোগ্যতা সম্পন্ন, যে এমন কাজ করে যা অপরাধ হয়, তবে সেই কাজ যদি সে সহায়তা করে তাহলে সে দুষ্কর্মে সহায়তা করে। অর্থাৎ যে অপরাধ করার জন্য কি যোগ্যতা সম্পন্ন, কিন্তু তাকে যদি কোনো অপরাধ করার জন্য সহায়তা করা হয় তাহলে তাকে দুষ্কর্মে সহায়তা করা হয়েছে বলে গণ্য হবে। ধারা 108। ধারা 108-এর আরেকটা বিষয় বলা হয়েছে, যদি কখনো কোনো মূল আসামি কোনো অপরাধের দায় হতে যদি খালাস পায় বা রেহাই পায়, কিন্তু সেই অপরাধে যদি কোনো ব্যক্তি দেখা যায় সহায়তা করে, সে ব্যক্তি অবশ্যই অপরাধের দায় হতে রেহাই পাবে না, সে কি হবে? শাস্তি ভোগ করবে। দেখা গেল কোনো ব্যক্তি যদি কোনো শিশুকে প্ররোচনা দেয় কোনো অপরাধ সংগঠনের জন্য, এখন শিশুর কার্যত অপরাধ হিসেবে গণ্য হবে না, কিন্তু আপনি প্ররোচনা দিলেন, আমি প্ররোচনা দিলাম, প্ররোচনা মোতাবেক শিশু কি করলো? শিশু তো বুঝতে পারবে না। ওই প্ররোচনা নিয়ে শিশু যদি কোনো অপরাধমূলক কার্য করে, সে অপরাধে শিশু রেহাই পাবে, কিন্তু আপনি যে প্ররোচনা দিচ্ছেন এটা যদি শিশু বলে দেয় বা সেটা যদি আদালতে প্রমাণ হয়, তাহলে প্ররোচনার অপরাধে আপনি কি হবেন? আপনি দোষী হবেন, কিন্তু শিশু ওই মনে করেন 82 ধারায় অথবা 83 ধারায় কি হবে? শিশু খালাস প্রাপ্ত হবে, আপনি অপরাধী হিসেবে গণ্য হবেন। সেই জন্য বলা হয়েছে যদিও মূল আসামি কোনো সময় খালাস পায়, কিন্তু দুষ্কর্মে যে সহায়তা করে, সহায়তাকারী যে ব্যক্তি থাকে বা অপরাধী থাকে, সে কখনোই এই বিষয়ে খালাস পায় না, সে একজন অপরাধী হিসেবে গণ্য হয় এবং সাজাপ্রাপ্ত হয় বা সে দণ্ডিত হয়। ধারা 108। ধারা 108। আর দুষ্কর্মে সহায়তাকারীর আরেকটা বিষয় বলা হয়েছে কি, কোনো কার্য দ্বারা অথবা কার্য বিচ্যুতি দ্বারা, কোনো কার্য দ্বারা অথবা কার্য বিচ্যুতি দ্বারা কিভাবে সহায়তা করা যেতে পারে। এখানে একটা উদাহরণ দেওয়া আছে। উদাহরণটা হলো, মনে করেন এক স্থানে মারাত্মক মারামারি চলতেছে। কি চলতেছে?
কোনো একটা স্থানে মারামারি চলতেছে, সেখানে একজন পুলিশ কি আছে, দণ্ডায়মান আছে, একজন পুলিশ বসে আছে বা দাঁড়িয়ে আছে বা কারোর সাথে গল্প করতেছে। এখন পুলিশের কর্তব্য হইতেছে কি, মারামারি থামানো, মারামারি থামানো, অথবা মারামারি সম্পর্কে কি যে কোনো আইনমূলক ব্যবস্থা গ্রহণ করা, অথবা দুই পক্ষকে ওই সময় কি করা, যে তোমরা মারামারি করো না, চুপচাপ থাকো, বিষয়টা দেখতেছি কি করা যায়। এখন পুলিশের কর্তব্য হলো কি, তাদেরকে বিরত রাখা বা কোনো ব্যবস্থা অবলম্বন করা বা কোনো পথ অবলম্বন করা। কিন্তু পুলিশ অফিসার যদি কোনো পথ অবলম্বন না করেন, তিনি যদি তার কর্তব্য পালন থেকে বিরত থাকেন, এই যে বিরত থাকা, এই বিরত থাকার মাধ্যমে কি হলো, তারা অপরাধের সৃষ্টি হলো। দেখা গেল প্রথমে মারামারি লাগছে, পরে শেষ পর্যায়ে দেখা গেল যে মার্ডার হয়ে গেছে, দুই চার পাঁচটা খুন হয়ে গেছে। এখন এই যে পুলিশের দায়িত্ব ছিল কি করা, তাদেরকে রোধ করা, প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা, অথবা ঊর্ধ্বতন অফিসারকে খবর দেওয়া, বা যে কোনো ভাবেই হোক অপরাধ যেন সংগঠিত না হতে পারে সেজন্য কি করা দরকার, তাদের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা দরকার। ওই যে 149 থেকে ফৌজদারি কার্যবিধির 153 ধারা পর্যন্ত বলা আছে, 153 ধারা পর্যন্ত বলা আছে, 153 ধারা বলা আছে কি, প্রয়োজন পড়লে গ্রেপ্তার করা, অপরাধ নিবারণের জন্য প্রয়োজন পড়লে গ্রেপ্তার করা। এখানে পুলিশ কি করছে, কোনো প্রকার দায়িত্বই পালন করে নাই, সে চুপচাপ বসে থাকছে অথবা দাঁড়ায় থাকছে। সে কি করছে, তার কার্য থেকে বা দায়িত্ব থেকে সে বিরত ছিল। এই যে বিরতির মাধ্যমে সে কি করছে, তাদেরকে অপরাধ সংগঠনে সহায়তা করছে। এই তার কার্য দ্বারা অথবা কার্য বিরতি দ্বারাও কি করা যায়, অপরাধ সংগঠনে সহায়তা করা যায়, ধারা 108। তাহলে কার্য অথবা কার্যবিরতির দ্বারা অপরাধের সৃষ্টি কিভাবে হয়, এইভাবেই অপরাধের সৃষ্টি হয়। আপনার দায়িত্ব আছে, কর্তব্য আছে, আপনি দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করলেন না, যার ফলে কি কোনো অপরাধের সৃষ্টি হলো, এটাই কি কার্য দ্বারা অথবা বিরতি দ্বারা অপরাধের সৃষ্টি বা অপরাধে সহায়তা করা। ধারা 108। তো ধারা 107 দুষ্কর্মে সহায়তা, আর ধারা 108 দুষ্কর্মে সহায়তাকারী। ধারা 107-এ দুটাই বলা আছে, সহায়তা, সহায়তা, দুষ্কর্মে সহায়তা। ধারা 108 দুষ্কর্মে সহায়তাকারী ব্যক্তি। ধারা 109, ধারা 109, ধারা 109 বলা হয়েছে দুষ্কর্মে সহায়তার ফলে কোনো কাজ সম্পাদিত হলে আইনে তার শাস্তির বিধান না থাকলে দুষ্কর্মে সহায়তার শাস্তি। আগে জেনে রাখা ভালো যে কোন কোন ধারায় দণ্ডবিধির কোন কোন ধারায় দুষ্কর্মে সহায়তার শাস্তির কথা বর্ণনা করা হয়েছে। ধারা 110 থেকে ধারা 123 পর্যন্ত, কত পর্যন্ত, দণ্ডবিধির 110 ধারা থেকে দণ্ডবিধির 123 ধারা, তারপর 130, 132, 134 এবং 136, কত কত ধারা, 110 থেকে ধারা 123, তারপর ধারা 130, ধারা 132, ধারা 134, ধারা 136, মানে একটা পরপর ধারা 130, তারপর 31 নয় 32, তারপর 33 নয় 34, তারপর 35 নয়, তারপর 36। মোট এই কয়টি ধারাতে কি করা আছে, আপনার সহায়তার যে শাস্তির কথা বর্ণনা করা হয়েছে। কিন্তু অপরাধ তো আছে আরো প্রচুর অপরাধ, অপরাধ আরো অনেক অপরাধ আছে। এগুলো অপরাধের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি সহায়তা করে, তাহলে 109 ধারা অনুযায়ী যদি অপরাধটি সম্পন্ন হয় বা অপরাধটি যদি সংঘটিত হয়, কিন্তু সেই অপরাধে যদি সহায়তার শাস্তির বিধান না থাকে, তখন কি সহায়তার জন্য কি দণ্ড প্রদান করা যাবে। ধারা 109, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে দুষ্কর্মে সহায়তা করে ও তার সহায়তার ফলে যদি কোনো কাজ সম্পাদিত হয় এবং বিধিতে যদি কোনো শাস্তির বিধান না থাকে, তাহলে সহায়তার ফলে যে অপরাধ হয়েছে সহায়তাকারী সেই অপরাধী হবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম 109 ধারায় যদি কোনো ব্যক্তিকে অপরাধ করার জন্য সাহায্য করে, এখন মনে করেন একজন ব্যক্তি অপর একজন ব্যক্তিকে খুন করার জন্য সহায়তা করলো, এখন দণ্ডবিধির 109 ধারায় যে বলা আছে, 110 থেকে 123 ধারা, 130, 132, 134, 136 ধারায় সহায়তার শাস্তির কথা উল্লেখ আছে, বা এটা সহায়তার শাস্তির বিধান।
কিন্তু এখন খুন তো 299 থেকে 301, 2, 3, 4 আরো বিভিন্ন ধারা আছে। এই ধারাগুলোর কথা তো এখানে উল্লেখ নেই, অর্থাৎ এখানে যে সহায়তার শাস্তি, সেই শাস্তির কথা বলা নাই। কিন্তু এখন দেখা গেল একজন ব্যক্তি অপর একজন ব্যক্তিকে এই অপরাধ করার জন্য কি করছে, সহায়তা করছে। সহায়তার ফলে কোনো ব্যক্তি মার্ডার করছে, খুন করছে, ধর্ষণ জাতীয় কোনো অপরাধ করছে বা অপর কোনো অপরাধের সৃষ্টি করছে বা সংগঠন করছে। এখন যে অপরাধটা সংগঠন হবে, ওই সহায়তাকারী ব্যক্তি ওই অপরাধে অপরাধী হবেন বা সমদণ্ডে দণ্ডিত হবেন। ধারা 109। ধারা 109। ধারা 109 বোঝা গেল? এখানে একটা উদাহরণ দেই। ক খকে মিথ্যা সাক্ষ্য দানের জন্য প্ররোচনা দেয়। কাকে? ক খকে বলে যে তুই একটা মিথ্যা সাক্ষ্য দে। যার ফলে খ মিথ্যা সাক্ষ্য প্রদানের ফলে অপরাধ করে। কি করে? অপরাধ করে। মিথ্যা সাক্ষ্য দেয়, সেই সাক্ষ্যদানের ফলে কি হয়? কোনো একটা অপরাধ হয়। এখানে ক উক্ত অপরাধে সহায়তা করার জন্য দোষী সাব্যস্ত হবে এবং খ এর যে পরিমাণ দণ্ড হবে, ক তার সমতুল্য দণ্ডে দণ্ডনীয় হবে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি অপর কোনো ব্যক্তিকে কোনো অপরাধ সংগঠনের জন্য যদি সহায়তা করে এবং সেই সহায়তার ফলে যদি কোনো অপরাধ সংগঠন হয়, অর্থাৎ আমি সহায়তা করলাম রহিমকে, রহিম কি করলো? সে অপরাধটা সংগঠন করলো। এখন সংগঠন করার পরে দেখা গেল যে ওই অপরাধের সহায়তার ফলে যে শাস্তি, সেই শাস্তির বিধান ওই অপরাধে নাই। যখন ওই অপরাধে থাকবে না, তখন ওই অপরাধের শাস্তি অর্থাৎ খুনের শাস্তি যদি মৃত্যুদণ্ড হয় বা যাবজ্জীবন কারাদণ্ড হয়, তাহলে সহায়তাকারী ব্যক্তি ওই যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ডে দণ্ডনীয় হবে। অর্থাৎ অপরাধী ব্যক্তির যে দণ্ড হবে, সহায়তাকারী ব্যক্তির সেম দণ্ড হবে। ধারা 109। তো ধারা 109 বোঝা গেল? বোঝা গেছে স্যার। ধারা 109। ধারা 110। ধারা 110, সহায়তাকারীর অভিপ্রায় হতে ভিন্ন অভিপ্রায়ের কাজ সম্পাদিত হলে সহায়তাকারীর শাস্তি। ধারা 110। ধারা 110-এ বলা হয়েছে সহায়তাকৃত ব্যক্তি সহায়তাকারীর অভিপ্রায় হইতে কার্য করিবার ভিন্ন অভিপ্রায়ে যদি কোনো কার্য সম্পাদন করে, সেক্ষেত্রে সহায়তাকারীর শাস্তি কি হবে? ধারা 110। সহায়তাকারী যে উদ্দেশ্যে অপর কোনো ব্যক্তিকে সহায়তা করে কিংবা সহায়তা প্রাপ্ত ব্যক্তি কাজটি যদি অন্য কোনো অভিপ্রায় বা জ্ঞান মোতাবেক করে, তাহলে সহায়তাকারী ব্যক্তি তার সহায়তার জন্য অপরাধী হবে। দেখা গেল রহিম একটা উদ্দেশ্যে করিমকে বলতেছে যে তুই এই কাজটা কর। এখন রহিম বলতেছে এক উদ্দেশ্যে, করিম আর এক উদ্দেশ্যে কাজটা করতেছে। এখন সেক্ষেত্রে যদি কাজটা সম্পন্ন হয় এবং তাতে যদি কোনো অপরাধ হয়, সেক্ষেত্রে কি হবে? সহায়তাকারীর অপরাধ হিসেবে গণ্য হবে, কিন্তু যে ব্যক্তি কার্য সম্পাদন করতেছে তার কোনো অপরাধ হবে না। ধারা 110। তাহলে এখানে উদাহরণ বলা হয়েছে রহিম চুরি করার জন্য করিমের মালিকানাধীন সম্পত্তি নিয়ে যাবার জন্য কমলকে প্ররোচনা দেয়। এখানে রহিম কমলকে বিশ্বাস করায় যে উক্ত সম্পত্তি রহিমের মালিকানাধীন। অর্থাৎ আমি যদি আমার ভাইকে বা আমার প্রতিবেশীকে যদি বলি যে এই রহিম, তুমি এই মালটা নিয়ে যাও, এই মালটা আমার, কিন্তু আমার মনে মনে জানা আছে যে মালটা আমার না, মালটা আরেকজনের। এখন আমি যদি ওই মালটা রহিমের মাধ্যমে নিয়ে যাই, আমার উদ্দেশ্য হলো ওই মালটা রহিমের মাধ্যমে কি করা? চুরি করা। এটা হলো আমার উদ্দেশ্য, আমার উদ্দেশ্য। কিন্তু রহিম যে কাজটা করবে, রহিম জানতেছে কি এটা তো রাকিবের মাল।
রাকিব বলতেছে আমি নিয়ে যাই, কিন্তু রহিম, তাইলে আমার উদ্দেশ্য কি? চুরি করানো। আর রহিমের উদ্দেশ্য কি? যেহেতু এটা রাকিবের মাল, রাকিব নিয়ে যাইতে বলতেছে, তাইলে রাকিবের এই মালটা আমি নিয়ে এই জায়গা থেকে নিয়ে অন্য একটা জায়গায় রেখে দিই। তাহলে আমার উদ্দেশ্য চুরি করানো, আর রাকিবের উদ্দেশ্য কি? রাকিবের যে অভিপ্রায়, কি রহিমের যে অভিপ্রায়, অথবা রহিমের উদ্দেশ্য কি ভিন্ন। আমার উদ্দেশ্য এক ধরনের, রহিমের উদ্দেশ্য অন্য ধরনের। এখন সহায়তাকারী ব্যক্তির যদি উদ্দেশ্য এক হয়, আর যে কাজটা করবে তার যদি উদ্দেশ্য অন্যরকম হয় বা ভিন্ন প্রকৃতির যদি অভিপ্রায় হয়, সেক্ষেত্রে যদি সহায়তাকারী ব্যক্তির সহায়তা ক্রমে যদি কোনো অপরাধের সৃষ্টি হয়, তাহলে সহায়তাকারী যে দণ্ড ভোগ করবেন ধারা 110। ধারা 110। এখানে রহিম যদি চুরির কাজে সাহায্য করার জন্য দোষী সাব্যস্ত হবে এবং শাস্তি যোগ্য হবে। অর্থাৎ সে যদি চুরি করায় কোনো ব্যক্তির সম্পত্তি, তাহলে কি হবে? চুরির অপরাধে অপরাধ হবে। সে যদি কোনো ব্যক্তির সম্পত্তি যদি অন্য কোনো যদি ক্ষতি সাধন করে, তাহলে সে ক্ষতির কি হবে? সে ক্ষতির জন্য সে অপরাধী হবে। সে ক্ষতির জন্য সে ব্যক্তি কি সহায়তাকারী হিসেবে কি হবে? অপরাধী হবে, এবং শাস্তিযোগ্য অপরাধে সে দণ্ডনীয় হবে। ধারা 110। তবে ধারা 107-এ বলা হয়েছে সহায়তা। সহায়তা, দুষ্কর্মের সহায়তা। এই সহায়তা তিন ভাবে করতে হবে। একটা হলো প্ররোচনার মাধ্যমে, ষড়যন্ত্রের মাধ্যমে, কোনো কার্য দ্বারা অথবা কোনো কার্য বিরতি দ্বারা। আর 108-এ বলা হয়েছে দুষ্কর্মে সহায়তাকারী। যে ব্যক্তি এই সহায়তা কার্য সম্পন্ন করে, সেই ব্যক্তি কি সহায়তাকারী হিসেবে, দুষ্কর্মে সহায়তাকারী হিসেবে গণ্য হবে। ধারা 109-এ বলা হয়েছে যদি কোনো ব্যক্তি দুষ্কর্মের সহায়তার ফলে কোনো কাজ সম্পাদিত হয় এবং তার যদি আইনে কোনো শাস্তির বিধিবিধান না থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি করা যাবে? কি দণ্ড প্রদান করা যাবে? ওই ব্যক্তি যে অপরাধের জন্য সহায়তা করছে, সেই অপরাধের যে দণ্ড থাকবে, সেই দণ্ড ওই সহায়তাকারী ব্যক্তি ভোগ করবেন। ধারা 109। ধারা 110-এ বলা হয়েছে সহায়তাকারীর অভিপ্রায় হতে কর্ম সম্পাদনকারী, অর্থাৎ ভিন্ন অভিপ্রায়ে কাজ সম্পাদিত হলে সহায়তাকারীর শাস্তি। অর্থাৎ যে ব্যক্তি সহায়তা করতেছে, যে ব্যক্তি কোনো কাজ সম্পাদন করার জন্য অপর কোনো ব্যক্তিকে সহায়তা করতেছে, কিন্তু যে ব্যক্তি কাজটা সম্পূর্ণ করতেছে সে ব্যক্তি যদি অন্য কোনো অভিপ্রায়ে বা অন্য কোনো উদ্দেশ্যে বা ভিন্ন কোনো উদ্দেশ্যে বা অন্য কোনো জ্ঞানে সে যদি সেই কাজটি সম্পাদন করে, তাহলে সেক্ষেত্রে সহায়তাকারীর শাস্তি কিরূপ হবে? যে অপরাধটি সংগঠন করাইবে সে অপরাধের শাস্তি ভোগ করবে। ধারা 110। ধারা 110। ধারা 111। যে কাজ করার জন্য সহায়তা করা হয়েছে তা ব্যতীত অন্য কোনো কাজ সম্পাদিত হলে সহায়তাকারীর শাস্তি। ধারা 111। এখানে ধারা 111-তে বলা হয়েছে সহায়তাকারী একজন ব্যক্তিকে বলছে একটা কাজ করতে, এখন যে ব্যক্তিকে বলছে সে ব্যক্তি অন্য একটা কাজ সম্পাদন করছে, তাহলে সহায়তাকারীর এখানে কি শাস্তি হবে? ধারা 111। সহায়তাকারী ব্যক্তি যে অপরাধের জন্য সহায়তা করেছে, কিন্তু সহায়তা প্রাপ্ত ব্যক্তি অর্থাৎ যে ব্যক্তি সহায়তা নিছে সেই ব্যক্তি যদি অন্য কোনো কাজ সম্পাদন করে, তাহলে সহায়তাকারী ব্যক্তি উক্ত অপরাধের জন্য দায়ী থাকবেন, যেন উক্ত অপরাধে তিনি সরাসরি সহায়তা করেছেন। অর্থাৎ অপরাধে সহায়তা করছে একজনকে, কিন্তু সেই ব্যক্তি কি করছে? অন্য একটা অপরাধ সংগঠন করছে। সেই ক্ষেত্রে কি হবে? ওই ব্যক্তি সরাসরি ভাবে সেই অপরাধটা করেছে বলে গণ্য হবে। ধারা 111। উদাহরণ: রিফাত একটি শিশুকে সেলিমের খাবারে বিষ মেশানোর জন্য প্ররোচনা অথবা সহায়তা করে। কি করে? রিফাত সেলিমের খাবারে, কার খাবারে? সেলিমের খাবারে বিষ মেশানোর জন্য একটা শিশুকে প্ররোচনা দেয় বা সহায়তা করে, ও শিশুটিকে বিষ প্রদান করে। কি করে? শিশুটিকে একটা হয়তো বিষের সীসা দেয় বা কোনো কৌটা দেয় বা কোনো বিষ দেয়। এখন শিশুটি কি করে? কিন্তু শিশুটি সেলিমের খাবারে বিষ না মিশিয়ে সাগরের খাবারে বিষ প্রয়োগ করে বা বিষ মিশিয়ে দেয়। বলছিল কাকে? রিফাত বলছিল সেলিমের খাবারে দিতে, কিন্তু শিশুটি ভুলক্রমে কার খাবারে দিছে? শিশুটি দিয়ে দিছে সাগরের খাবারে। কারণ সেলিমের খাবার ও সাগরের খাবার পাশাপাশি রাখা ছিল, শিশুটি বুঝতে পারে নাই। তাহলে এখানে যে অপরাধ হবে তার জন্য রিফাত দায়ী হবে, কারণ রিফাত খাবারে বিষ মেশানোর জন্য
সহায়তা করেছিল। তাহলে রিফাত কি করছিল? একটা কাজ সম্পাদন করার জন্য বলছিল, কিন্তু কাজটা ঠিকই সম্পাদন হয়েছে, কিন্তু ভুলক্রমে অন্য একটা কাজ সম্পাদন হয়ে গেছে। সেক্ষেত্রে সহায়তাকারী কি হবে? ওই অপরাধের জন্য সরাসরি ভাবে দায়ী হবে। এখানে উদাহরণের মাধ্যমে বোঝা গেল যে রিফাত কি করছে? সেলিমের খাবারে বিষ মেশানোর জন্য একটি শিশুকে বিষ প্রদান করছে এবং সহায়তা করছে, কিন্তু শিশুটি ভুলক্রমে কি করছে? সেলিমের খাবারে বিষ না মিশিয়ে সে অন্য আরেকজনের সাগরের খাবারে কি করছে? বিষ মিশিয়ে ফেলছে। কারণ দুইটা খাবারের প্লেট যখন একসাথে রাখা ছিল, শিশুটি বুঝতে পারে নাই। শিশুটি না বোঝার কারণে সেলিমের খাবারে বিষ না মিশিয়ে সে কি করছে? সে সাগরের খাবারে বিষ মিশিয়ে ফেলছে। এখানে যে অপরাধের সৃষ্টি হয়েছে বা যে অপরাধটার সৃষ্টি হবে, সেটা সহায়তাকারী সরাসরি ভাবে অপরাধ করেছে বলে গণ্য হবে। ধারা 111। ধারা 107 সহায়তা বা দুষ্কর্মের সহায়তা। ধারা 108 দুষ্কর্মের সহায়তাকারী ব্যক্তি। ধারা 109 যে অপরাধের জন্য সহায়তা করা হয়েছে সেই অপরাধের যদি শাস্তির বিধান না থাকে, সেক্ষেত্রে যে অপরাধটা সৃষ্টি হবে সেই অপরাধের দণ্ড ভোগ করতে হবে। ধারা 110। ধারা 110-এ বলা হয়েছে সহায়তাকারী যে উদ্দেশ্য নিয়ে সহায়তা করছে, কিন্তু যে কাজটা সম্পাদন করছে সে ভিন্ন রূপ, অর্থাৎ সহায়তাকারীর পুরাই বিপরীত। সহায়তাকারী বলছে চুরি করতে, কিন্তু ওই ব্যক্তিটা মনে করছে না, এটা চুরি হবে না, এটা যে ব্যক্তি সহায়তা করতে বলতেছে তার সম্পত্তি, আমি নিয়ে গেলে কোনো অপরাধ হবে না। বা ও নিয়ে যেতে বলতেছে ওর সম্পত্তি, আমি একটু নিয়ে ফাঁকে গোছায় রেখে দেই। এই উদ্দেশ্যে যদি নিয়ে যায় তাহলে সেটা কি হবে না? অপরাধ হবে না। কিন্তু এখানে যে ব্যক্তি সহায়তা করবে সে অপরাধী হবে। আর সেই অপরাধের ফলে সেই সহায়তার ফলে যে অপরাধটি সৃষ্টি হবে, সেই অপরাধের জন্য সে দণ্ড ভোগ করবে। ধারা 110। ধারা 111-তে বলা হয়েছে সহায়তাকৃত কার্য হইতে ভিন্ন কার্য সম্পাদনের ক্ষেত্রে সহায়তাকারীর দায়িত্ব। অর্থাৎ যে কাজের জন্য সহায়তা করা হয়েছে, কিন্তু কাজটি যদি ভিন্ন কোনো কাজের সৃষ্টি হয় বা ভিন্ন কোনো অপরাধের যদি সৃষ্টি হয়, সেক্ষেত্রে কি হবে? সহায়তাকারী অপরাধী হবে। ধারা 111। ধারা 114। ধারা 114। ধারা 114-তে বলছে অপরাধ অনুষ্ঠানকালে সহায়তাকারীর উপস্থিতি। ধারা 114। এতক্ষণ আমরা পড়লাম ধারা 106, ধারা 107, ধারা 108, ধারা 109, ধারা 110, ধারা 111। এগুলোর ক্ষেত্রে আসলে সহায়তাকারী ব্যক্তির কোনো উপস্থিতি নাই। মোট কথা, এইগুলোর ক্ষেত্রে যে অপরাধের সৃষ্টি করা হয়েছে, এরা কি ছিল? এখানে মোটামুটি সহায়তাকারী ব্যক্তি অনুপস্থিত ছিল। সে অন্যের মাধ্যমে কাজ সম্পাদন করছে। কি করছে? অন্যের মাধ্যমে কাজ সম্পাদন করছে। কিন্তু এখানে আবার 111 ধারায় বলা হয়েছে কি? সরাসরি ভাবে সেই ব্যক্তি করছে বলে গণ্য হবে। আবার 110 ধারার যে বিষয়টা, সেখানে কি বলা আছে? সেখানে বলা হয়েছে যে আমি দেখা দিলাম যে এই সম্পত্তিটা তুই, এই জিনিসটা তুই এই জায়গা থেকে ওই জায়গায় নিয়ে রাখ, কিন্তু আমার উদ্দেশ্য হলো ওর মাধ্যমে চুরি করানো। এখন যে এই কাজটা করবে তার উদ্দেশ্য হলো, যেহেতু ভাই বলছে ভাইয়ের সম্পত্তি, তাহলে ভাইয়ের সম্পত্তিটা বা বাইরের জিনিসটা আমি সুন্দর করে আমার জায়গায় গোছায় রাখি। এক্ষেত্রে কি সাথে থেকে মোটামুটি সাথে থেকে কাজটা করা হয়েছে। আর 114 ধারায় বলা হয়েছে অপরাধ অনুষ্ঠানকালে সহায়তাকারীর উপস্থিতি। অর্থাৎ অপরাধ অনুষ্ঠানকালে যদি সহায়তাকারী উপস্থিত থাকে তাহলে তার শাস্তি কি রূপ হবে? ধারা 114। ধারা 114। ধারা 114-তে বলা হয়েছে অপরাধ অনুষ্ঠানকালে প্রত্যক্ষভাবে অনুপস্থিত থেকে যে কাজ করলে অপরাধে সহায়তা করা হয়, অপরাধ সংঘটন কালে প্রত্যক্ষভাবে উপস্থিত থাকলে উক্ত কাজ অপরাধের সহায়তা বলে গণ্য না হয়ে অপরাধ হিসেবে গণ্য হয়। অর্থাৎ কোনো ব্যক্তি যদি অপরাধ করার জন্য সহায়তা প্রদান করে তাহলে সেটা কি? দুষ্কর্মে সহায়তা হবে। কিন্তু সেটা অনুপস্থিত থেকে, অর্থাৎ ওই কার্য করার জন্য যদি সে শুধু সলা পরামর্শ দেয়, কোনো বুদ্ধি দেয় বা কোনো ষড়যন্ত্র যদি করে, তাহলে কি হবে? সেটা দুষ্কর্মে সহায়তা হবে। কিন্তু দুষ্কর্মে সহায়তা করার ক্ষেত্রে যদি ওই সহায়তাকারী ব্যক্তি অপরাধ সংঘটনের সময় যদি নিজে উপস্থিত থাকেন, তাহলে সেটা আর দুষ্কর্মে সহায়তা হিসেবে গণ্য হবে না। সেটা সরাসরি অপরাধ সংগঠনের জন্য কি অপরাধী হিসেবে গণ্য হবে। অর্থাৎ সে নিজে দাঁড়ায় থেকে উপস্থিত থেকে সে কি করছে? অপরাধ সংগঠন করছে। আর 2, 4, 5 জন ব্যক্তি যেমন দাঁড়ায় থেকে সংগঠন করছে, সেও কি করছে? দাঁড়ায় থেকে উপস্থিত থেকে সে কি করছে? অপরাধ সংগঠন করছে। ধারা 114। ধারা 114। এখানে উপস্থিত বলতে বোঝায়
যে অবস্থায় থেকে অপরাধের সহায়তা করা যায়, যে অবস্থায় দাঁড়িয়ে থেকে কি করা যায়, অপরাধের সহায়তা করা যায়। দুইজনকে দোকান ঘরে লুট করতে পাঠিয়ে তৃতীয় ব্যক্তি দরজায় দাঁড়িয়ে থাকলো। কোথায় থাকলো? তৃতীয় ব্যক্তি দরজায় দাঁড়িয়ে থাকলো। উক্ত ব্যক্তি মূল অপরাধী বলে গণ্য হবে। এখানে সে সহায়তা করছে বলে গণ্য হবে না, যে ওরা ভেতরে ছিল, আমি চুরি করি নাই বা আমি ডাকাতি করি নাই, আমি দস্যুতা করি নাই, ওরা দস্যুতা করছে, আমি শুধু দরজায় দাঁড়ায় থাকছি, আমি ওদেরকে সহায়তা করছি। এই সহায়তা সহায়তা হিসেবে গণ্য হবে না, কারণ অপরাধের ঘটনাস্থলে যদি সহায়তাকারী ব্যক্তি, অপরাধের ঘটনাস্থলে যদি সহায়তাকারী ব্যক্তি স্বয়ং উপস্থিত থাকেন বা হাজির থাকেন, তাহলে তিনি সাথে থেকে অপরাধ সংগঠন করেছে বলে গণ্য হবে। তাহলে তিনি কি হবেন? অপরাধী হিসেবে গণ্য হবেন, অপরাধের সহায়তাকারী হিসেবে গণ্য হবেন না। ধারা 114, ধারা 114। তাহলে ধারা 114 বোঝা গেল না? বুঝতে কোনো সমস্যা আছে? মানে সে অপরাধের সহায়তাকারী হিসাবে অপরাধী হবো না, সে নিজেই অপরাধ করছে, তাই না স্যার? সে নিজেই অপরাধী হবে। এখন মনে করেন যে 8-10 জন ডাকাতি করবে, করবে ডাকাতি করবে। এখন এর ভিতরে তো মোটামুটি সবাই আগে সলা পরামর্শ করবে, আলাপ আলোচনা করবে, ষড়যন্ত্র করবে, কোথায় করা যাবে, কি কিভাবে করা যাবে, কে কে যাবে, কে কে যাবে না, কে কে কোথায় থাকবে, কে কোথায় কোথায় থাকবে না, ঠিক আছে? এর ভিতরে একজন ব্যক্তি বুদ্ধি দিতেছে, বা সে দুষ্কর্মে কি সহায়তা করতেছে। অপরাধমূলক কোনো কার্যে যদি সহায়তা করা হয় সেটাই কি? দুষ্কর্মে সহায়তা। এখন বলতেছে, এই তুই এই জায়গায় থাকিস ভালো হবে, তুই এই জায়গায় থাকিস ভালো হবে, তুই এই জায়গায় দাঁড়া থাকা দেখবি কে কেউ আসে কিনা, যদি কেউ আসে সিগন্যাল দিবি, এই করবি সেই করবি, ঠিক আছে? একজন সহায়তা দিতেছে। এই যে পরামর্শগুলো দিতেছে বা সহায়তা দিতেছে, এই সহায়তা দেওয়ার পর সে কি করছে? সে নিজে যদি ওই ডাকাত দলের সাথে অপরাধ সংগঠনের সময় যদি উপস্থিত থাকে, ঠিক আছে, তাহলে সে দুষ্কর্মের সহায়তাকারী হিসেবে না, সে একজন অপরাধী হিসেবে গণ্য হবে। অর্থাৎ কোনো অপরাধ সংগঠনকালে যদি কোনো ব্যক্তিকে যদি পাওয়া যায়, বা যারা অপরাধ সংগঠন করে তাদেরকে যদি পাওয়া যায়, তাহলে তারা প্রত্যেকেই কি হবে? অপরাধী হিসেবে গণ্য হবে। কেউ সহায়তাকারী হিসেবে তখন গণ্য হবে না। যদিও সে বলে যে আমি শুধু সহায়তা করছি, আমি সলা পরামর্শ দিছি, বা যেভাবে সহায়তা করা দরকার আমি সহায়তা করছি, বা আমি ওদের কাছে পাসন দা ধরেছিলাম, বা আমি ওদের পিস্তল ধরেছিলাম, আমি কোনো অপরাধ করি নাই, আমি এগুলো শুধু ধরেছিলাম, এগুলো ধরে থাকলেও সে কি হবে? অপরাধী হিসেবে গণ্য হবে। অর্থাৎ যে কোনো ভাবে সে যদি দাঁড়িয়ে থেকে তাদের সাথে উপস্থিত থেকে যদি সাহায্য করে, তাহলে সে সাহায্যকারী হিসেবে না, সহায়তাকারী হিসেবে না, সে একজন পূর্ণ অপরাধী হিসেবে গণ্য হবে। ধারা 114, ধারা 114। তাহলে ধারা 107, ধারা 108, ধারা 109, 10, 11, ধারা 114 বুঝতে কারো কোনো সমস্যা আছে? না স্যার। হুম। যদি সমস্যা না থাকে, তাহলে আর দুইটা ধারা দেব, দেব না রেখে দেব? এই পর্যন্তই থাকুক স্যার। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পার্ট। ধারা 107 থেকে ধারা 123। ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নাই। আর দেব না, আর দেব না। গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। আর জাকারিয়া ভাই কোথায় ছিলেন? জাকারিয়া ভাই, আমার কথা শোনা যায়? সকালে তো ক্লাস হইব না স্যার? ইনশাআল্লাহ, অবশ্যই। কারণ আমার আবার এই সপ্তাহে পরীক্ষা আছে, আমি বৃহস্পতিবার বিকাল বেলা চলে যাব। অবশ্যই বৃহস্পতিবার সকালেও ইনশাআল্লাহ ক্লাস হবে, টেনশনের কিছু নেই। আর দুইটা পরীক্ষা আছে, দুইটা পরীক্ষার পর আবার পূর্ণ প্রস্তুতি শুরু হবে ইনশাআল্লাহ। তাহলে জাকারিয়া ভাই ব্যস্ত থাকতে হয় স্যার। ছুটিতে না ব্যস্ত ব্যস্ত ছিল? থাক ব্যস্ত থাকা হয় স্যার, একটু একটু বেশি তো। আচ্ছা, ব্যস্ত থাকলে ওই যে সকল ভিডিও দেওয়া আছে, ভিডিও যেগুলো করা হয়েছে, শিশু আইন কিন্তু শেষ, জানেন কিনা? শিশু আইনটা শেষ হয়ে গেছে। শিশু আইনের প্রত্যেকটা ভিডিও দেওয়া আছে, ভিডিওগুলো দেখাই নিন, চ্যানেলে ভিডিও দেওয়া আছে।
দেখা হয় মাঝে মাঝে। আর সকালবেলা অবশ্যই পুলিশ আইন, সকালবেলা পুলিশ আইন হবে। পুলিশ আইনটা মোটামুটি শেষ হয়ে গেলে নতুন আর একটা আইন ইনশাল্লাহ শুরু করব। পুলিশ আইন হয়তো 5-6টা ক্লাস নিলে পুলিশ আইনটা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। বেশি ধারা নাই, 44-45টা ধারা আছে। এর ভিতরে মোটামুটি মনে করেন 20-22টা বা 25-30টা ধারা পড়া লাগবে, বাদ বাকি বাদ ধরে ইনশাল্লাহ অবশ্যই সকালের ক্লাসে থাকার চেষ্টা করবেন। ক্লাস সকাল 7টা 50, সকাল 7টা 50। তাহলে ইনশাল্লাহ সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।